কালো জাদু শুনতে যেমন ভয়ঙ্কর তেমন ধ্বংস করে দেয় মানুষের জীবন। এ নিষ্পাপ মেয়েটিকে কারা যেন কালো জাদু করেছে। মেয়েটি কালো জাদুর কষ্টে মারা যাবার পথে চলে যায়। এ মেয়েটি কি বাঁচতে পারবে না মরে যাবে? এবং এই মেয়েটিকে মারার জন্য কে বা কেন কালো জাদু করেছে, তারা কি খুঁজে বের করতে পারবে না পারবে না? তো চলো পুরো মুভিটি দেখে জেনে আসি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি পাথরের পাহাড়। এখানে আমরা দেখতে পাই রাজীব নামে এই লোকটি। রাজীব ছিল একজন কন্ট্রাক্টর। যতগুলো কোম্পানি করা হয় রাজীবের কাছে কন্ট্রাক্ট আসে। রাজীব কর্মচারীদের কোম্পানি করে দিত। রাজীব এসব করে ভালোই দিন যাচ্ছিল। তার সহকর্মী ছিলেন অংশুমান এবং মধু। তারা দুজন স্বামী স্ত্রী। তারা দেখতে বোকা, তবে গোপনীয়ভাবে তাদের একটি শক্তি আছে, কালো জাদু। যদি কারোর সাথে বিবাদ বাঁধে কালো জাদু করে বসে। তারা দুজন রাজীবের বিশ্বাসী ছিলেন। যতগুলো কোম্পানি কাজ নিতেন তাদের দুজনকে সাথে রাখতেন। কিন্তু তাদের তাকানো এবং ভাবভঙ্গি এমন ছিল যে সুযোগ পেলে রাজীবের ক্ষতি করে বসতে পারে। আর এদিকে রাজীবের গাড়ির ড্রাইভার, সে সবসময় চুপচাপ থাকতেন। কিন্তু তার চুপচাপ থাকার আড়ালে বোঝা যেত তার যেন গাড়ি চালাতে ভালো লাগে না। তার ইচ্ছে কোনো একটা সুযোগ পেলে রাতারাতি বড়লোক হয়ে যাবে, যে কোনো বিনিময়ে। যাই হোক, তখন রাজীবের মোবাইলে দিল্লি থেকে কল করে বলে, আমি একটি বড় কোম্পানি করব, আপনাকে এই কন্ট্রাক্টটা দিলাম, আপনি আমার কোম্পানিটা করে দেবেন। রাজীব খুশিতে সবাইকে এই কথা জানায়, কিন্তু অংশুমান এবং তার স্ত্রী এই কথা জানার পর তাদের লোভ পড়ে যায়। এরপর আমরা দেখি শ্যাম নামে এই লোকটি, সে রাজীবের সেক্রেটারি, সেও অনেক বিশ্বাসী। শ্যাম রাজীবকে বলে, অংশুমান আর মধুকে আমার সুবিধা মনে হয় না, তুমি তাদেরকে বিশ্বাস করো না, যে কোনো কাজ তাদের হাতে তুলে দিও না। রাজীব বলে, তাদের দুজনকে দিয়ে আমি অনেক কাজ করেছি, কিন্তু অবিশ্বাসী কাজ করিনি, তাদের উপর আমার বিশ্বাস আছে। সেখানে আরও থাকতেন রাজীবের ছোট একটি মেয়ে নকশা। রাজীব মেয়েটিকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। আর ছেলেটির নাম রোহন এবং তার স্ত্রী আরতি। রাজীব তাদের সবাইকে নিয়ে ভালোই ছিলেন। নকশা আর রোহন বাসার ভিতরে খেলাধুলা করে। হঠাৎ খেলতে গিয়ে নকশা পড়ে যায়। রাজীব মেয়েটিকে ধরে তুলে মেয়ের জন্য রোহনকে বকা দেয়। এখানে উপস্থিত অংশুমান আর মধু, তারা এই দৃশ্য দেখে বুঝতে পারে রাজীব তার মেয়েকে অনেক বেশি ভালোবাসেন। যাই হোক, রাজীব সবাইকে বলে, আমার কাজের কন্ট্রাক্ট পাওয়ার খুশিতে আগামীকাল একটি পার্টি দেব, তোমরা সবাই আমার পার্টিতে আসবে। এরপরের দিন সকাল, অনেক আত্মীয় স্বজন পার্টিতে উপস্থিত হন। আরও উপস্থিত হন অংশুমান আর মধু। রাজীব তাদের সাথে ড্রিঙ্ক করেন আর অনেক হাসিখুশি ছিলেন। তখন মধু খেয়াল করে দেখেন নকশাকে। মধু নকশার কাছে যায়, কিন্তু মধুর তাকানো ভঙ্গি একটু অদ্ভুত ছিলেন। নকশা মধুকে দেখে ভয় পেতেন। তাদের দুজনের মধ্যে একটি অদ্ভুত কেমন যেন সম্পর্ক গড়ে ওঠে। তখন দেখা যায় শ্যাম এখানে আসেন। শ্যামকে দেখে বোঝা যায় কিছু একটি গোলমাল হয়েছে। শ্যাম রাজীবকে এক সাইটে নিয়ে যায়। শ্যাম রাজীবকে বলে, তুমি দিল্লির যে কন্ট্রাক্টটা পেয়েছ অংশুমান তার নিজের নামে করে নিয়েছে। এরপর রাজীবের মাথা অনেক গরম হয়ে যায়। রাজীব উত্তেজিত হয়ে অংশুমানের গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। রাজীব বলে, তুমি আমার সাথে প্রতারণা করেছ, এখন এখান থেকে চলে যাও, আমি তোমাদেরকে দেখতে চাই না। কিন্তু মধু উত্তেজিত হয়ে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, রাজীব তুমি কাজটা ভালো করলে না, তুমি সবার সামনে আমাদের অপমান করেছ, আমি তোমাকে ছেলে সন্তান নিয়ে শান্তিতে থাকতে দেব না। তারপর মধু এবং অংশুমান একটি কালো জাদু নকশা নিয়ে বসে। মধু বলে, আমি রাজীবকে একেবারে মারবো না, তিলে তিলে মারবো। সে তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, তার মেয়েকে কালো জাদু করব, সে ধীরে ধীরে মারা যাবে। রাজীব মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তিলে তিলে মারা যাবে। এরপরের দিন সকাল, রাজীব কোম্পানি সাইটে যায়। রাজীব শ্যামকে বলে, অংশুমান যেই কন্ট্রাক্টটা আমাদের কাছ থেকে নিয়েছে তাদের সাথে যোগাযোগ করো, কিভাবে আবার ফিরিয়ে আনতে পারবো। তখন রাজীবের মোবাইলে আরতি কল করে বলে, আমাদের মেয়ে নকশাকে খুঁজে পাচ্ছি না। রাজীব এই কথা শুনে কাজ ফেলে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর রাজীবের মা এবং তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, নকশাকে কোথাও খুঁজে পাচ্ছি না, চলো আমরা রাস্তায় খোঁজ করি। এরপর রাস্তায় গিয়ে রাজীব একটি সিনজিওয়ালাকে জিজ্ঞেস করে, ছোট কি সুন্দর বাচ্চা মেয়েকে দেখেছ? কিন্তু সিনজিওয়ালা বলে, আমি তো দেখি নাই। আর এদিকে আরতি মানুষের কাছে জিজ্ঞেস করে, একটা ছোট মেয়েকে দেখেছ? কিন্তু সবাই বলে, না, আমি দেখি নাই। আরতি খোঁজ করতে করতে খেলার মাঠে যায়। সেখানে গিয়ে দেখে একটি গাছের ডালে কালো কাক বসে আছে। তখন নকশার কোনো হুঁশজ্ঞান ছিল না, এক নজরে তাকিয়ে আছে। আরতি কিছুটা ভয় পেয়ে নকশাকে নিয়ে এখান থেকে দ্রুত চলে যায়। তারপর বাড়িতে যাওয়ার পর রাজীব নকশাকে জিজ্ঞেস করে, তুমি ওইখানে কেন গিয়েছ? নকশা বলে, বাবা আমি জানি না কিভাবে গিয়েছি, আমার কিছু মনে নেই। তখন রাজীব নকশাকে জড়িয়ে ধরে। নকশার চোখ আবারও ওই কাকের দিকে যায়। তারপর আমরা দেখি অন্ধকার রাত। সেদিন রাতে রাজীব আর আরতি গভীর নিঃশ্বাসে ঘুমিয়ে আছে। হঠাৎ রাজীব ঘুম থেকে কিছু ভয়ানক শব্দ শুনতে পায়। রাজীব ঘুম থেকে ভয়ে ভয়ে পাশের রুমে যায়। সেখানে গিয়ে দেখে কিছু দেখতে পায় না, কিন্তু শব্দ শোনা যায়। হঠাৎ রাজীবের মা পিছন দিক দিয়ে ডাকতেছে। যখন রাজীব পিছনে তাকাবে সাথে সাথে রাজীবের মা গায়েব হয়ে যায়।
রাজীব ভয়ে পুরো শরীর ঘেমে ভিজে যায়। তারপর আমরা দেখি আবারও কিছুক্ষণ পর রাজীবের আদরের মেয়ে নকশা পিছন দিক দিয়ে ডাকতেছে। রাজীব পিছন দিক তাকাতে দেখতে পায় বাড়িতে যে কাজের মেয়ে আছে সে রাজীবের দিকে ভয়ানকভাবে আসতেছে। রাজীব তো ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু আমরা দেখতে পাই রাজীবের স্বপ্ন ভেঙে যায়। আসলে এটা রাজীবের স্বপ্ন ছিল, কিন্তু রাজীবের কাছে যেন বাস্তব ছিল। রাজীব ভয়ে ক্লান্ত হয়ে যায়। তারপর রাজীবের চিৎকার শুনে আরতির ঘুম ভেঙে যায়। আরতি বুঝতে পারে রাজীব একটি খারাপ স্বপ্ন দেখেছে। তাই রাজীবকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো তুমি খারাপ স্বপ্ন দেখেছ, সব ঠিক হয়ে যাবে, তুমি শুয়ে পড়ো। তারপর ভোর সকাল, আরতি রান্নাঘরে খাবার তৈরি করতেছে। আর এদিকে আমরা দেখি রাজীব দাঁত ব্রাশ করে রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। আর এদিকে কাজের মেয়ে বাড়ির সামনের দিকে ঝাড়ু দিচ্ছে। কিছুক্ষণ ঝাড়ু দেওয়ার পর দাঁড়িয়ে পড়ে, সে যেন কিছু দেখেছে। কাজের মেয়ে অনেকটা ভয় পেয়ে সবাইকে ডাকতেছে। তারপর রাজীব এবং আরতি সবাই ঘর থেকে দৌড়ে আসে। রাজীব দেখতে পায় কিছু মরা মানুষের হাড্ডি পড়ে আছে এবং কাটা লেবু আর কিছু আস্ত লেবু, সাথে আছে হলুদ আর মরিচ। আসলে এটি একটি কালো জাদু করা হয়েছে। এই হাড্ডি এবং লেবু আর বাড়ির পাশে একটি করজ দেওয়া আছে। রাজীব যখন হাড্ডি হাতে তুলে নিয়ে বাড়ির করজ বের হয়ে ফেলে দিতে যাবে, তখন থেকে তাদের বাড়িতে কালো জাদু রাজীবের মেয়ের শরীরে প্রবেশ করবে। কিন্তু রাজীব বুঝতে পারে না এগুলা কি। কিন্তু তবুও রাজীব ভয়ে ভয়ে এগুলো হাতে নেয়। বাড়ির খরচ বের হয়ে একটি ময়লা ঝুড়িতে ফেলে দেয়। কিন্তু রাজীবের মা বুঝে যায় এটা কোনো সাধারণ জিনিস নয়, এটি একটি কালো জাদু করা হয়েছে। রাজীবের মা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত। পরের দিন সকাল, নকশা স্কুলে আসে। আসলে আজকে নকশার পরীক্ষা ছিল। সে পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে আসে। যখন বারান্দা দিয়ে ক্লাসের ভেতরে ঢুকবে, নকশা ফলো করে দেখে একটি গাছের ডালে কালো কাক বসে আছে। নকশা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভয় পেয়ে ক্লাসের ভেতরে চলে যায়। ক্লাসের ভেতরে আরো অনেকগুলো মেয়ে পরীক্ষা দিচ্ছিল। মোটামুটি সবাই পরীক্ষা ভালোই দিচ্ছিল এবং নকশাও পরীক্ষা ভালোই দিচ্ছিল। কিন্তু হঠাৎ নকশা অদ্ভুতভাবে হাসতে শুরু করে। তখন ক্লাসের ভেতরে সকল মেয়েরা ভয়ে উঠে দাঁড়ায়। ম্যাডাম যখন নকশার কাছে যায়, নকশা ম্যাডামের দিকে হাসতে হাসতে আগায়, কিন্তু ম্যাডাম ভয়ে পিছন দিকে যায়। তখন নকশাকে যে কালো জাদু করে জিন তার ভেতর প্রয়োগ করা হয়েছে, হঠাৎ তার ভেতর থেকে জিন বের হয়ে যায়। সাথে সাথে নকশা মাটিতে পড়ে যায়। এরপর রাজীব কোম্পানিতে আসে, কিন্তু রাজীবের কাজের উপরে কোনো খেয়াল থাকে না। শুধু সকালে যে হাড্ডিগুলি দেখেছে সেটার কথা মনে পড়ে। তখন সব রাজীবকে বলে, তোমার কি হয়েছে, তুমি কেন এত চুপচাপ থাকো? রাজীব বলে, আজকে সকালে আমার বাড়ির সামনে মরা মানুষের হাড্ডি এবং কিছু লেবু পেয়েছি। তখন রাজীবের মোবাইলে কল আসে, সে সাথে সাথে হসপিটালে যায়। রাজীব আরতিকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আরতি বলে, কিভাবে হয়েছে আমি তো জানি না। তারপর ডক্টর রাজীবকে বলে, তোমার মেয়ের বেশি কিছু হয়নি, শুধু পরীক্ষা দিতে গিয়ে সে চিন্তিত পড়ে যায় কিভাবে পরীক্ষা দেবে। এই কারণে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আপনারা বাড়িতে নিয়ে যান, চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তারা বাড়িতে যাবার জন্য গাড়ি দিয়ে রওনা দেয়। নকশা রাজীবকে জিজ্ঞেস করে, বাবা আমার কি হয়েছে, ডক্টর আঙ্কেল কি বলেছে, আমার কি বড় কোনো অসুখ হয়েছে? রাজীব বলে, না আম্মু, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। কিন্তু নকশা বুঝতে পারে তার কিছু হয়েছে, সে আগের মতন স্বাভাবিক নাই। নকশা তার বাবাকে বলে, বাবা আমার বড় কোনো সমস্যা হয়েছে। কিন্তু রাজীব বলে, না আম্মু, তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। এই বলে বাড়িতে চলে যায়। এরপর রাজীবের মা বলে, ডক্টর কি বলেছে? রাজীব বলে, বড় কোনো সমস্যা হয়নি, ঠিক হয়ে যাবে। রাজীবের মা বলে, নকশাকে কালো জাদু করা হয়েছে, তুমি কি বুঝতে পারো না? ওই দিনের মরা মানুষের হাড্ডি এবং লেবু দিয়ে কালো জাদু করা হয়েছে নকশার উপর। কিন্তু রাজীব কালো জাদু এসব বিশ্বাস করে না। রাজীব তার মাকে বলে, তুমি টিভি সিনেমা দেখে এসব বিশ্বাস করো, কিন্তু আমি এসব বিশ্বাস করি না, এই বলে চলে যায়। এরপরের দিন সকাল, যার যার কাজে ব্যস্ত ছিল। আর এদিকে রাজীব বারান্দা বসে চা খাচ্ছিল। হঠাৎ পাশের রুমের থেকে শব্দ শুনে সবাই দৌড়ে পাশের রুমে যায়। সেখানে গিয়ে দেখে নকশা পুরুষের কণ্ঠে অদ্ভুত সাউন্ডে কথা বলতেছে। তারপর ডক্টর ডেকে আনে। সাথে সাথে নকশা কথা বলা বন্ধ করে দেয়। তখন চারিদিকে কোনো শব্দ নেই। ডক্টর ধীরে ধীরে নকশার কাছে যায়। যখন নকশার মুখোমুখি হয়, হঠাৎ নকশা এক চিৎকার দিয়ে ওঠে। ডক্টর ভয়ে খাট থেকে পড়ে যায়। তারপর ডক্টর বলে, ওনার চিকিৎসা আমি করতে পারবো না, আমার কাছে এমন রোগী চিকিৎসা করার এক ভালো ডক্টর আছে। এরপর একটি মহিলার ডক্টর আসে, সে ধীরে ধীরে নকশার কাছে যায়। ডক্টর দেখতে পায় নকশা আবোল তাবোল বলতেছে। তখন ডক্টর নকশার কপালে একটি বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দেয়। সাথে সাথে নকশা অজ্ঞান হয়ে যায়। এরপর ডক্টর তাদের সবাইকে বলে, নকশার মেন্টালি সমস্যা হয়েছে, আপনারা ওনাকে হসপিটালে নিয়ে যাবেন, কিছু পরীক্ষা করা লাগবে। এরপর নকশার আবারও জ্ঞান সাথে সাথে ফিরে আসে। নকশা চিৎকার করতেছে আর বলতেছে, আমার হাত ভেঙে যাচ্ছে। তারা সবাই এসে দেখে কেউ যেন নকশার হাত ভেঙে দিচ্ছে।
তখন বৃদ্ধ মহিলা রাজীবকে বলে, নকশাকে কালো জাদু করা হয়েছে, একটা কবিরাজ দেখাও। কিন্তু কেউ বৃদ্ধ মহিলার কথা কানে নেয় না। তখন ডক্টর নকশাকে একটি ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয়। তাদের সবাইকে বলে, যত সম্ভব পারো হসপিটালে নিয়ে আসো, ওনার পরীক্ষা করা লাগবে। এরপর নকশাকে হসপিটালে নিয়ে যায়। যখন ডক্টর নকশাকে চিকিৎসা করতে যাবে, তখন নকশা এমনভাবে চিৎকার করে যে সে সবাইকে মেরে এখান থেকে উড়ে চলে যাবে। কেউ তাকে সান্ত্বনা করতে পারতেছে না। চারিদিকে যেন এক অদ্ভুত কিছু সরে যাচ্ছে। রাজীব আর আরতি তাদের মেয়ে এমন অবস্থা দেখে সহ্য করতে পারতেছে না। তারা কি করবে, কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ঠিক তখন শ্যাম রাজীবকে বলে, তুমি কোনো মন্দির এবং কবিরাজ বিশ্বাস করো না, ঠিক আছে, কিন্তু ডক্টর তো বিশ্বাস করো। তবে ডক্টর নকশাকে চিকিৎসা করতেছে, পারতেছে না কেন? তুমি কি বুঝতে পারতেছো না, এটা কোনো ডক্টরের কাজ না। নকশাকে ভালো কবিরাজ দেখাতে হবে। রাজীব, তুমি একবার বিশ্বাস করে কবিরাজ দিয়ে নকশাকে চিকিৎসা করার অনুমতি দাও। তখন রাজীব বলে, আচ্ছা ঠিক আছে, কবিরাজ দেখে আনো। তারপর আমরা দেখি একটি কবিরাজ আসে। তার হাতে ছিল 5টি কাঠি। এই কাঠি দ্বারা খুঁজে বের করতো কোন জায়গা থেকে কালো জাদু করা হয়েছে। এরপর নাক দিয়ে গন্ধ পেয়ে বলে দিতে পারত। কবিরাজ বাড়ির সামনে আসার সাথে সাথে গন্ধ পেয়ে যায় কিছু মরা মানুষের হাড্ডি এবং লেবু। রাজীব যে হাড্ডিগুলো এবং লেবু জুড়িতে ফেলে দিয়েছে, কবিরাজ জুড়ির সামনে গিয়ে একটি মন্ত্র পড়ে, সাথে সাথে জুড়িতে আগুন চলে যায়। তারপর গেট পার হয়ে ভিতরে যায়। তখন দেখা যায় কবিরাজের হাতের কাঠি দেওয়ালের দিকে যায়। কবিরাজ দেখতে পায় দেওয়ালে একটি করস দেওয়া আছে। দেওয়ালের নিচের মাটিতে হাত দিয়ে গন্ধ শুনে রাজীবকে বলে, তোমার মেয়ে কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এই কাজটি করেছে তোমার সাথে পুরনো শত্রুতা ছিল তারা 2জন, এবং তোমার যে গাড়ি ড্রাইভার তাদেরকে সহযোগিতা করেছে। যত সম্ভব ওই কালো জাদু করা 2জনকে থামাতে হবে। তারপর রাজীব বুঝে যায় এই কাজটি করেছে অংশুমান এবং মধু। তারপর তারা একটি গাড়ি দিয়ে দ্রুত এখান থেকে চলে যায়। আর এদিকে মধু এবং অংশুমান কালো জাদু করতেছে। মধুর হাতে একটি পুতুল নেয়, তারপর নকশার জীবন এই পুতুলের ভিতরে ঢুকিয়ে দেয়। মধু যখন পুতুলের শরীরে সুই দিয়ে আঘাত করে, আরেকদিকে নকশার বুকের ভিতরে ছিঁড়ে যায়। যখন শেষ সুই আঘাত করতে যাবে, ঠিক তখন এখানে উপস্থিত হয়ে যায় রাজীব। রাজীব বলে, এসব বন্ধ করো, নইলে আমি তোমাকে মেরে ফেলবো। কিন্তু মধু রাজীবের কথা না মেনে রাজীবকে মারতে আসে। রাজীব নিজেকে কোনো মতে রক্ষা করে। আর এইদিকে মধু যে কালো জাদু করে রেখেছে সেটাকে নষ্ট করে দেয় কবিরাজ। এরপর কবিরাজ দেখতে পায় মধু রাজীবকে মেরে ফেলার জন্য এগিয়ে যায়। তখন কবিরাজ উপরে ফ্যানের দিকে একটি মন্ত্র পড়ে। তখন উপরের ফ্যানটা ফেলে দেয়, সাথে সাথে মধুর দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। এরপর রাজীব দ্রুত হসপিটালে যায়। সেখানে গিয়ে দেখে তার মেয়ে নকশা আগে থেকে অনেক সুস্থ আছে। তবে আপনাদেরকে বলছি, কখনো এমন কালো জাদু করবেন না। মনে রাখবেন, পাপে বাপেরও সারে না। মুভিটি এখানে শেষ হয়ে যায়। তবে আপনাদের কাছে আমার এই মুভিটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।